চেয়ারে বসার পরে সবাই কিন্তু কেন জানি, আমি জানি না, কোন অদৃশ্য টানে তারা চেয়ারের হুম, মোহে, রাজনীতির মোহে তারা কথা চেঞ্জ করে ফেলে। এখন যারা কথা বলতেছে চেয়ারে বসে বা সরকারের পক্ষে যারা আছে, তাদের কথাবার্তার সাথে বিপ্লবের কথা মিল নাই কিন্তু, অনেক হরমিল হয়ে গেছে। আমি শুধু একটি সূত্র বলি, হুম, রাষ্ট্রবিজ্ঞানের দুইটা বই আছে, হুম, একটা প্লেটো রিপাবলিক আর অ্যারিস্টটল দ্য পলিটিক্স। সোজা কথা, তো হুম, রিপাবলিকে যা বলা হয়েছে দ্য মডেল, ওরম হলে তো পৃথিবীর চেহারা চেঞ্জ হয়ে যেত। এই জন্য অ্যারিস্টটলকে বলা হয় বেস্ট প্র্যাকটিক্যাল স্টেট কনসেপ্টটা ওইখানে কিন্তু ধারণ করা হয়েছে। আমরা এখন যা দেখতেছি যে, আমি দুইটা জিনিস লক্ষ্য করতেছি ইদানিং, সেটা হলো মাঠের কথা প্রশাসনের কথা, মাঠের চিন্তা প্রশাসনের চিন্তা। যেই ব্যক্তিগুলো বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসলো এবং তারা ভালো পদে পজিশন, তারা কিন্তু সেই বিপ্লবের কথা কিন্তু ভুলে গেছে। তাহলে কি এটাই সত্য যে চেয়ারে বসার পরে সে অনুভব করতেছে আমার কথাবার্তা চেঞ্জ করতে হবে, আমি আগে ভুল বলেছি, মিথ্যা বলেছি, এবং এই যে ব্যাপারটা, এগুলি নিয়ে আমি তাজ হাসিবকে বলবো, আপনার তো ইতিহাসবিদ, আপনি কিন্তু রিসার্চ করেছেন। আপনাকে আরো রিসার্চ করে গবেষণা করতে হবে যে মানুষ চেয়ারে বসে মুহূর্তের মধ্যে বিপ্লবী চেতনা এসে কথা ঘুরায় কেন। আজকে ভারতের কথা বলা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা কি, ভালো কথা। তো ভারতের সম্পর্ক কি হবে, এটা তো আগেই বলা হয়েছে। বিপ্লবী সরকার যখন ক্ষমতায় ক্ষমতায় আসলো বা যে বিপ্লবটা হলো, মূলত লক্ষ্য ছিল তো ভারত। পুরা সেন্টিমেন্ট তো ভারতের বিরুদ্ধে ছিল, যে ভারতের কিছু কিছু অপকর্ম আমাদের দেশবাসীকে এতটা অসন্তুষ্টি সৃষ্টি করেছে যে মানুষ হাই হুতাশ করতেছে কিন্তু, কারণ তিনটা নির্বাচন করতে দেয় নাই, সবকিছু ভারত। অর্থাৎ ভারত সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে তিনটা নির্বাচন দিয়ে বলল আমি তোমাকে সেভ করব। অর্থাৎ শেখ হাসিনা গভর্নমেন্টের যে নির্বাচক মন্ডলী, সেটা ছিল ভারত, জনগণ না। এখন যদি এটা জানেন, এরপরও যখন নতুন সরকারটা আসলো, এটা বিপ্লবের মাধ্যমে এসেছে, কিন্তু বৈপ্লবিক না। বৈপ্লবিক না, বিপ্লবও কিন্তু বৈপ্লবিক ছিল না। সরকার তো প্রশ্ন না, বিপ্লবের মাধ্যমে সরকার, এটা সংস্কারবাদী সরকার। তাহলে সংস্কারবাদী সরকারের কাছে আমি তো বিপ্লব আশা করবো না, আমি তার হুম, কাছে সংস্কার আশা করবো। আর সংস্কার তো শুধু না, এমন সমস্ত ব্যক্তিরা এখানে বসেছেন যাদের মেজাজ মর্জির কথাবার্তা একেবারে মনে হয় যে ভদ্র নম্র বিনয়ী, কিছুই বুঝতেছে না তারা, এটা তো হবে না তো। এখানে যে ধরনের সরকার দরকার ছিল, পদক্ষেপ যেটা মেজর রেজা স্পষ্টভাবে বললেন, সেটা তো হয়নি। যদি এমন হতো, বিপ্লব হচ্ছে 7 দিনের মধ্যে যদি বলতে পারতেন, 7 দিনের মধ্যে যে আওয়ামী লীগকে ব্যান করা হলো, সংবিধান স্থগিত করা হলো, এবং রাষ্ট্রপতি দায়িত্ব নেবে সেই ইনুস, রাষ্ট্রপতি পদকে বিলুপ্ত, এই পরে তাকে অবসর দেওয়া হলো, সেইটা ছিল বৈপ্লবিক অবস্থান। পাশাপাশি এমন সমস্ত লোকদেরকে আনবেন যারা বিপ্লবকে ধারণ করে, তাদের সাহস আছে, যারা বুঝে, আনেন নাই তো। সুতরাং আমি কখনো কিন্তু কাঁঠাল থেকে আম আশা করবো না। হুম, মেইন কথা আসুন, আপনি যত বিতর্ক করেন যাই করেন, যেমন ধরেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম যে কথাটা বলেছে, আমি হুম, মনোযোগ দিয়ে বললাম, সেনাবাহিনীর প্রধান কিন্তু বলেছে 18 মাস লাগবে, এই উইদিন দ্য টাইম, এবং আমরা এই সরকারের পেছনে থাকবো, এবং কাম হোয়াট মে, যাই হোক না কেন। এরপরে যখন প্রেস সেক্রেটারি বলতেছে, এটা তার ব্যক্তিগত ওপিনিয়ন, ব্যাপারটা কি তাই? যে কথা বলতেছে আমরা থাকবো কাম হোয়াট মে, কাজে আমি মনে করি প্রেস সেক্রেটারি যে বিবৃতিটা দিয়েছে, এটা যে ডক্টর ইউনূসের কথা হয়, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়েছে। এই মুহূর্তে কিন্তু এগুলো আসা ঠিক না কিন্তু। আমি আবারও বলছি, যখন দেখলাম মির্জা ফখরুলের সাথে ভারতের হাই কমিশনার প্রণব ভার্মা দেখা করলেন, এবং তিনি কি বললেন, তিনি তো এক কথাই বলেছেন যে তোমরা কথা দাও যে উত্তর পূর্ব ভারতের ব্যাপারে তোমরা নাক গালাবে না, এবং কোন সন্ত্রাসীকে এখানে স্থান দিবে না। এখন যে কথাটা নাকি শুরুতেই বলতেছেন, এই সরকারে বিপ্লবী সরকারের প্রধান পুঁজি ছিল উত্তর পূর্ব ভারত, আর সেই পুঁজিটা কিন্তু আপনি এক মুহূর্তে শেষ করে দিলেন। আমি উত্তর ভারতকে কেন আমি সুসংহত করতে যাব? আমি দেখবো ওটা তো আমার, ওটা ট্রাম্প কার্ড, ওটা আমার পুঁজি। ভারতকে যদি আপনি প্রতিযোগ করতে যান, তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে আপনার 8টা দেশ আছে সিকিমকে নিয়ে, 8টা দেশ যদি আপনার সমস্যা থাকে, তাহলে ভারত কিছুটা হলো কিন্তু আপনাকে আপনাকে বুঝতে হবে কিন্তু এটা। আপনি শুরুতেই বলে দিলেন নিষ্কণ্ঠ করে দিলাম, তাহলে আগের সরকারের সাথে যে সরকার, আমি বলতেছি যে বিএনপি মহাসচিব যে কথাটা বললেন, যদি তারা ক্ষমতা যায়, পার্থক্যটা কি? পার্থক্য তো এটাই, আমি ক্ষমতায় ছিলাম, এই জন্য বলছি, এখন যে ক্ষমতা যাব, কথা ঘুরে ফেলাবো। এখন যারা কথা বলতেছে চেয়ারে বসে বা সরকারের পক্ষে যারা আছে, তাদের কথাবার্তার সাথে বিপ্লবের কথা মিল নাই কিন্তু, অনেক হরমিল হয়ে গেছে। আপনি বলছেন, ওই যে বললেন, আমি জিজ্ঞেস করলাম 4 জন উপদেষ্টাকে, আমি জিজ্ঞেস করেছি 4 জনকে যে কি মনে করতেছেন, এরকম হুম, হচ্ছে কেন। আমাকে বললো দেখেন, কম্বল বাঁচতে গেলে কিছুই থাকবে না, কারণ সবই তো আওয়ামী লীগের লোক। এখন এই যদি অনুভূতি হয়ে থাকে,
আমার তো বলার কিছু নাই। আমি কয়েকজন সচিবকে জিজ্ঞেস করছি, বিখ্যাত সচিব, বলে আমরা কি করতে পারি সরকার যদি না করে? তাহলে দেখেন সামরিক বাহিনীর সাথে এই সরকারের সম্পর্কটা কি? উনি যে বললেন আমরা সমর্থন দেবো কাম হোয়াট মে, কিভাবে দিবেন? আমরা বারবার বলছি এখন জরুরি দরকার হয়ে পড়ছে জাতীয় সরকার গঠন। জাতীয় সরকার ছাড়া ওই ধরনের ব্যক্তিত্ব ছাড়া কিন্তু হবে না। প্রত্যেক দলকে বলেন আপনার লোক দেন, যারা ইলেকশন করবে না ওই ইমেজের লোক যদি থাকে নিয়ে আসেন। আমি তো এটাও বলবো, এই যে ডক্টর তাজ হাসমি, উনি তো একজন বিখ্যাত ব্যক্তি, উনি লেখাপড়া জানেন, ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলেন এবং এখনো তিনি লেখাপড়া যে সমস্ত বই লিখতেছেন, তাকে কি ইউনুস সাহেব চোখে দেখে না? দেখে না কেউ? আমাদের সমানে কেউ দেখে না? কেন দেখে না? বিদেশ থেকে যে আনলেন তাকেও তো আনতে পারতেন, তার তো গ্রহণযোগ্যতা ছিল এখানে। তিনি তো সাহস, ৭৭ বছর বয়স, এখনো যে টোনে কথা বলে, আমি তো অবাক হয়েছি তার সাহস, কথাবার্তা শুনে। কাজেই আমরা কি চাই? আমরা চাই বিদেশ থেকে যারা আন্দোলনটা করলেন, সমর্থন দিলেন, সবাই জিরো হয়ে গেল, কারো গুরুত্ব নাই, সবাইকে জিরো করে দেওয়া হয়েছে। কোথায় পিনাকি? আসেন। কোথায় মাসুদ? কোথায় কনক সারোয়ার? যারাই ছিল, ইভেন ঘরের ভিতরে যারা আছে মনে করেন রনি, জিল্লুর, বাইরে যারা ছিল বিভিন্ন সেক্টরে, কোথায় তারা? কেউ তো নাই। সবকে হারায় গেল। সবাই তো আন্দোলন করেছে কি জন্য? আজকে যদি এই বিদেশ থেকে তাদের কথা না বলতো, এই টক শো জগৎটা গরম রাখছে কে? ওয়ান অফ দ্যাম ইজ তাজ, ডক্টর তাজ হাসমি। আমি তার সাথে অনেক টক শো করেছি তো, আমি দেখেছি তার দেশপ্রেমের তো ঘাটতি নেই কোনো। এবং তিনি কিন্তু যুক্তি দিয়ে তথ্য দিয়ে কথা বলতেন। এরপরেও যখন আমরা বলি বিদেশ থেকে এমন কেউ নাই যাকে আনতে পারি, আমাকে বলেছে দুজনে উপদেষ্টা, দেখেন এমন তো কেউ নাই যাকে আনতে পারি। আমি কিন্তু সেখানে এই কথা বলেছি, ডক্টর তাজ হাসমি আসতে পারে না। তখন উনি আমাকে একটা ব্যাখ্যা দিয়ে বলেন। এখন ব্যাখ্যা দেওয়ার ব্যাপার না তো, আপনাকে দেখার দরকার বৈপ্লবিক কর্মসূচি নেন, বাস্তবায়নের জন্য বিদেশ থেকে দু একজনকে নেন, এবং সেই ক্ষেত্রে আমি বলবো ১ নম্বরে থাকবে ডক্টর তাজ হাসমি। আপনি চেষ্টা করে দেখেন না কেন? কিন্তু আপনি কি করলেন? কাউকে নিবেন না। আপনি একাই চলবেন। একা চলতে গেলে যেটা হবে, এই যে হুম, একেকজনের কাছে একটা মিনিস্ট্রি, আপনি চিন্তা করেন, যাদের ন্যূনতম অভিজ্ঞতা নাই, তারা চালাতে পারবে এটা? অসম্ভব। এগুলি করেই কিন্তু এখন আমরা আস্তে, আস্তে কিন্তু যেদিকে যাচ্ছি, কেন জানি মনে হচ্ছে সবকিছু থেমে গেছে। এবং ভারত প্রীতি এতটা বেড়ে গেছে এখানে, এবং তার কথা বলতে সাহস পাচ্ছি না। আমি তাজ হাসিম ভাইকে বলব, উচ্চ কণ্ঠে বলেছিলেন তো সবাই যে ভারতের সাথে বাংলাদেশের অলিখিত চুক্তি বা গোপন চুক্তি হয়েছে। এখন প্রকাশ করেন। এখন যারা ক্ষমতায় আছেন তারাই বলেছিলেন, প্রকাশ করেন, সাহস করে প্রকাশ করেন। কিন্তু করবেন না তো। যদি না করেন তাহলে বোঝা যাবে যে চেয়ারে বসার পরে সবাই কিন্তু কেন জানি, আমি জানি না, কোন অদৃশ্য টানে তারা চেয়ারের হুম, মোহে, রাজনীতির মোহে তারা কথা চেঞ্জ করে ফেলেন। এই অবস্থার ভিতর দিয়ে আমি জি, কিন্তু এই সরকারের কাছ থেকে আমি কিন্তু এমন কিছু আশা করতেছি না যা বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত আছে। যেহেতু এটা বৈপ্লবিক সরকার না, আমি আশা হুম। করব না তাদের কাছে। আমি আশা করব নরমাল সংস্কার যা বলেন ওইটাই। ধন্যবাদ।